আমাদের নতুন কাজের মেয়েটার চেহারা দেখতে হুবহুব আমার স্বামীর মতো ছিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, ভুল ভাবছি। মেয়েটা শনিবারে আমাদের বাসায় এলো। আর শাশুড়ি হঠাৎ গ্রাম থেকে তাকে নিয়ে এসেছিলেন। বললেন তোমার বাচ্চা আর সংসারের কাজে সাহায্য করবে। মেয়েটার বয়স বড়জোর 15 থেকে 16। শান্ত, রোগা আর ভীষণ লাজুক। বলল রেশমা। সংসার, সন্তান আর ঘরের কাজ সামলাতে সামলাতে তখন ক্লান্তির শেষ সীমায়। তাই মনে মনে খুশি হয়েছিলাম একটা সাহায্য পাওয়া গেল। কিন্তু রেশমা আসার প্রথম দিন থেকে আমাদের বাড়ির চেনা আবহাওয়াটা অদ্ভুত ঠেকতে লাগলো। মেয়েটার আচরণে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার শাশুড়ির আচরণে। যে মেয়েটা আগের কাজের মেয়েদের সামান্য ভুলের কারণে ঘর মাথায় তুলতেন, কথায় কথায় অপমান করতেন, তিনি অস্বাভাবিকের মতো উদাসীন হয়ে উঠলেন। একদিন রেশমা একটা দামের কাচের বাটি থেকে ফেলে ভেঙে ফেললো। আমি শুধু মৃদু স্বরে বললাম, একটু দেখে কাজ করো। শাশুড়ি অমনি ওপাশ থেকে তেড়ে এলেন। আহা, ও তো বাচ্চা মানুষ, শিখছে মাত্র। ও কি তোমার কেনা দাসী নাকি? এমন আচরণ করছো? আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম। আমি এই রূপ তো ওনার কখনোই দেখিনি। শুধু শাশুড়ি নন, আমার স্বামী আরিফের মধ্যে একটা অদ্ভুত আচরণ দেখতে পেলাম। রেশমা ঘরে ঢুকলে আরিফ যেন কেন জানি জড়সড় হয়ে যেত। কোনোদিন ওর দিকে সোজা তাকিয়ে কথা বলতো না, সব সময় চোখ এড়িয়ে চলতো। সাবধানে মেপে মেপে কথা বলতো রেশমার সাথে। বয়সটা এক তীব্র হলো এক সন্ধ্যায়। এক স্কুল জীবনের বান্ধবী তিথি আমার বাসায় এসেছে। রেশমা যখন আমাদেরকে চা নাস্তা দিয়ে যাচ্ছিল, তিথি হঠাৎ ওর মুখের দিকে তাকিয়ে হেসে বলল, আচ্ছা রে, এই মেয়েটার চোখ আর নাকটা একদম তোর জামাই আরিফের মতো না? হুবহুব এক চেহারা। মুহূর্তের মধ্যে পুরো ঘরের বাতাসটা যেন জমে বরফ হয়ে উঠল। আরিফের হাত থেকে চায়ের কাপটা টেবিলের উপরে পড়ে গেল আর আমার শাশুড়ির মুখটা ফ্যাকাশে থেকে নিমেষে কালো হয়ে গেল। রেশমা স্থির হয়ে তাকিয়ে রইল, তারপর মাথা নিচু করে দ্রুত রান্নাঘরে চলে গেল। ঠিক সেই মুহূর্তে তীব্র সন্দেহটা আমার মাথায় ঢুকলো। সেদিন রাতে বিছানায় শুয়ে আরিফকে আমি হালকা বলেছিলাম, তুমি যা বলবা সত্যি নাকি গো? তোমার কোথায় কোনো লুকানো অতীত নেই তো? আরিফ স্বাভাবিকভাবে না হেসে সে প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করে উঠল, কি ধরনের নোংরা আর আজে বাজে কথা এসব? একটা কাজের মেয়ের সাথে আমাকে তুলনা করছো? ওর এই অস্বাভাবিক রাগ আমার বুকের ভিতরটার থেকে একটা ভয় কাঁপন ধরিয়ে দিল। দিন যেতে লাগলো আর আমার ভেতর ওটা বিষাক্তর মতো হয়ে উঠতে লাগলো। এক দুপুরে রান্নাঘরে পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিসানি শুনে আমি থমকে দাঁড়ালাম। শাশুড়ি রেশমার মাথায় হাত বুলিয়ে বলছেন, কেঁদো না মা, তুমি থাকতে এই বাড়ি থেকে কেউ তোমাকে বের করতে পারবে না। রেশমা কাঁদছিল। আমাকে দরজায় দেখে দুজন একবারে চুপ হয়ে গেল। আর সহ্য করতে না পেরে সেদিন রাতে আরিফ যখন বাথরুমে গেল, আমি জীবনের প্রথম একটা অনধিকার চর্চা করলাম। আরিফের আলমারির একদম পেছনের পুরনো ড্রয়ারটা টানলাম। সেখানে একটা হলুদ হয়ে যাওয়া খাম ছিল। খামটা খুললে আমি একটা ধুলোমাখা ছবি বের হয়ে এলো। এক নিদারুণ সত্য, ছবিতে অনেক বয়সী আরিফের পাশে দাঁড়িয়ে আছে এক গর্ভবতী গ্রামের মেয়ে। এই গ্রামের মেয়ের চোখের দিকে তাকিয়ে আমার বুকটা ভারী হয়ে উঠল। অবিকল রেশমার চোখ, হাত কাঁপছিল আমার। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে আরিফ বের হলো। আমার হাতে ছবিটা দেখে ওর মুখে রক্ত যেন কেউ চুষে নিল। ও মেঝেতে বসে পড়লো। সেদিন রাতে যে সত্যিটা বেরিয়ে এলো, আমার সাজানো সংসারটা এক ঝটকায় কাছের ঘরের ধ্বংস করে দিল। বিয়ের অনেক আগে আরিফ গ্রামের একটা মেয়েকে ভালোবাসতো এবং তাকে গর্ভবতী করেছিল। লোক লজ্জা হয়ে দুই পরিবার মিলে পুরো বিষয়টা তখন ধামাচাপা দেয়। সন্তান জন্ম দিতে গিয়ে মেয়েটি মারা যায়। এই অবাকি সন্তানই হলো সেই রেশমা, তাকে আমার শাশুড়ি এতদিন গোপনে গ্রামে মানুষ করেছেন। আসসালামু আলাইকুম আপুরা, আপনাদের কাছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। কমেন্টে যদি বলে যান তাহলে অবশ্যই দ্বিতীয় পর্ব দেব। সাথে একটা লাইক এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।